এতে সম্মতি দেবার পর দুই পক্ষের মধ্যে একটা মৌ স্বাক্ষরিত হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আজ পর্যন্ত মালদার এয়ারপোর্ট হয়নি। এবং গত বছরেও কেন্দ্রীয় সরকার কিছু ফান্ড রিলিজ করেছিল, অ্যালোকেট করেছিল যে এয়ার ট্যাক্সি চালানোর জন্য, কিন্তু দেখা গেল যে সেখানে কোনো এয়ার স্ট্রিপ নেই, কার্যত বিমানবন্দর বলে কোনো কিছুরই অস্তিত্ব মালদায় নেই। আবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব বলেছেন যে তারা একটি এয়ারপোর্ট তৈরি করতে চান হাসিমারায়, আলিপুরদুয়ারে। এআই তাদের সম্মতি দিয়েছে এবং তাদের একটা ফিজিবিলিটি সার্ভে হবার পর সরকার, কেন্দ্র সরকারের পক্ষ থেকে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের 31 একর জমির প্রয়োজন আছে। অন্যদিকে রাজ্য সরকার বলছে যে তারা একটা প্রাইভেট টি গার্ডেনের কে চিহ্নিত করেছেন এবং সেই জমি তারা অধিগ্রহণ করবে। তো আগেই বলানো হয়েছে যে 31 একর জমি অধিগ্রহণের প্রয়োজন আছে, জমি ছাড়া এখানে সম্ভব নয়, কারণ বর্তমানে হাসিপাড়ায় যে এয়ারপোর্টটি আছে সেটা সম্পূর্ণভাবেই সেনার এয়ারপোর্ট, সেটাকে কোনোভাবে ব্যবহার করা সম্ভব নয়। আমরা চাই অবিলম্বে এই বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন এবং আমাদের তরফ থেকে যিনি সাংসদ আছেন আলিপুরদুয়ারের মনোজ টিগ্গা এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন এবং একই সঙ্গে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা আমাদের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী আছে, তিনি তাকেও ক্রিকেটে অনুরোধ করবেন। সেকেন্ড, দেখুন, গত 2 দশক ধরে ভারতবর্ষের যেখানেই জাল নোটের সংক্রান্ত কোনো বিষয়ে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে তার সম্পর্ক বেরিয়ে যাচ্ছে সরাসরি মালদা কালিয়াচকের সঙ্গে। এটা এই সরকারের শুধু বিষয় সেটা নয়, এটা বামফ্রন্ট সরকারের আমলেও একই ঘটনা ঘটেছে। এবং 2020 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের একটা স্টেটমেন্ট আছে যে ভারতবর্ষে যত ফেক কারেন্সি ধরা পড়ছে বা চলছে তার মধ্যে 80% আসছে পশ্চিমবঙ্গ থেকে। আমরা চাই যে শুধু বর্ডার সিকিউরিটি ফোর্স বা এনআইএ এটার উপরে যেরকম তদন্ত করছে তা নয়, আমরা একটা টাস্ক ফোর্স গঠন করতে চাই এবং আমরা বলছি যে রাজ্য সরকারের প্রশাসনের সহযোগিতা ছাড়া এই 2200 কিলোমিটারের মতো পোরাস বর্ডার, যেখানে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে, পলিটিক্যাল অ্যাওয়ারনেস এবং রাজনৈতিক ঐক্যমত্য, তার সঙ্গে স্থানীয় মানুষকে সজাগ করা এবং কেন্দ্র রাজ্যের উভয় উদ্যোগ নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করে অবিলম্বে এই অভিশাপ থেকে দেশের অর্থনীতিকে, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষা করা। দাদা, আজকে ওবিসি মামলা ছিল, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, সেখানে রাজ্যকে নোটিশ জারি করা হয়েছে এবং একই সাথে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে 77টি যে শ্রেণীকে নতুন করে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, কিসের ভিত্তিতে, কি গণনার ভিত্তিতে, কি পর্যবেক্ষণের ভিত্তিতে সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং রাজ্যের যে স্টে এর আবেদন ছিল সেটাকে কোনো মান্যতা দেওয়া হয়নি। রাজ্যের কাছে কোনো উত্তর নেই, কোনো পরিকল্পনা ছাড়া, কাউন্সিলের সঙ্গে আলোচনা ছাড়া, সংশ্লিষ্ট অথরিটির সঙ্গে কোনো বার্তালাপ ছাড়া, শুধুমাত্র সংখ্যালঘু ভোট ব্যাংককে সুরক্ষিত করতে তারা এই 41টা তাদের গ্রুপকে ইনক্লুড করবার জন্য এই একটা ঘোষণা করে দিয়েছে। এটার কোনো আইনি ভিত্তি নেই, এটা থাকতে পারে না। তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই অবস্থান, সুপ্রিম কোর্ট 7 দিনের মধ্যে তাদের অবস্থান জানাতে বলেছেন, কিন্তু কি জানাবে রাজ্য সরকার? রাজ্য এর উত্তর দিতে পারবে না। দ্বিতীয় হচ্ছে, আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, শেখ হাসিনা তিনি ভারতে এসেছেন এবং এই মুহূর্তে যেটা মনে করা হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দুরা রয়েছে তাদের উপর ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে চলেছে। দেখুন, এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং এই বিষয়ে যা বলবার ভারত সরকারের বিদেশ মন্ত্রক বলবে, এ নিয়ে আমাদের রাজনৈতিক দল হিসেবে কোনো বক্তব্য নেই। আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, আমরা চাই শান্তি বহাল থাকুক এবং একই সঙ্গে ওখানের উভয় সম্প্রদায়ের মানুষ সম্প্রদায়ের সঙ্গে বসবাস করুন। কারণ এটা ঠিকই যে গত 10 দিন যাবৎ বাংলাদেশের অভ্যন্তরে যারা সংখ্যালঘু আছেন, যারা হিন্দুরা আছেন,
তাদের ওখানে ভাঙচুর চলেছে, অত্যাচার চলেছে, বিভিন্ন ধরনের খবর আমাদের কাছে আসছে। বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক। কেন্দ্রীয় সরকারের কড়া নজরদারি আছে বিষয়ের ওপরে, এবং একই সঙ্গে আমরা আমাদের সমস্ত শুভানুধ্যায়ী সহকর্মী, আমাদের কর্মী এবং গোটা সমাজের কাছে এটা আমরা আবেদন করছি, কোনো পোস্ট বা কোনো ধরনের জিনিস শেয়ার করবার আগে একটু ভাবনা চিন্তা করুন, এর থেকে নিজেকে সোশ্যাল মিডিয়ায় একটু বিরত রাখুন। কোনো বিভ্রান্তি ছড়াবেন না, কোনো ধরনের ফেক যে ভিডিও এই সময় প্রচুর কিছু আসবে সেগুলোকে শেয়ার করবেন না। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, শুধু বাংলাদেশে নয় পশ্চিমবঙ্গেও যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে, তার জন্য প্রত্যেকে যত্নবান হোক, এটাই আমাদের আবেদন। এই একই ধরনের আবেদন আজকে মুখ্যমন্ত্রীও করেছেন, হাত জোর করে তিনি সবাইকে অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রীর অবস্থান এবং তার মানে ইঙ্গিত ছিল আপনাদের দিকেও, স্পেশালি তিনি উল্লেখ করেছেন যে বিজেপির লোকেরা যেন কোনো বিভ্রান্তি না ছড়ায়, অনুরোধ করেছেন। দেখুন, আজকে পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক পরিস্থিতি বা দুই সম্প্রদায়ের মধ্যে যে একটা অবিশ্বাসের অবস্থা তৈরি হয়েছে, সেটা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়। কিন্তু এটা এখন সমালোচনা করার সময় নয়। উনি যে আবেদন করেছেন সেই আবেদনকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং আমরা বলছি যে কেউ কোনো ধরনের পোস্ট করবেন না। মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো আর তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নন। তিনি ভোটে লড়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, কিন্তু জেতার পর তো তিনি বিজেপির যারা কর্মী আছেন বা বিজেপির যারা সমর্থক আছেন, বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন তাদেরও মুখ্যমন্ত্রী। তিনি তার এই কথাবার্তার মধ্যে থেকে যদি বিভাজনটাকে একটু দূরে সরিয়ে রাখেন, এ সময় সেটা পশ্চিমবঙ্গেরই কল্যাণ হবে। দাদা, আজকে বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তার আগে যেটা কোনো যে আজকে বিধানসভায় বঙ্গভঙ্গ রোধ সংক্রান্ত প্রস্তাব পেশ হলো, মানে সর্বসম্মতিতে। বিধানসভায় এক মানে অত্যন্ত সৌজন্যের এক আবহ দেখা গেল। এর মধ্যে সৌজন্য অসৌজন্যের কোনো প্রশ্ন নেই। পশ্চিমবঙ্গের জন্মদাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ইট ইজ আওয়ার বেবি। আমাদের দলের অবস্থান তো আমরা চিরকাল স্পষ্ট করেছি যে পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখাকে অক্ষুণ্ণ রেখেই এখানে সার্বিক বিকাশ সম্ভব। বিজেপি থাকতে পশ্চিমবঙ্গকেও ভাগ করতে পারবে না, ছুঁতে পারবে না। কারণ কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছিল, কংগ্রেস বাংলা ভাগ করেছে, দেশ ভাগ করেছে, পাঞ্জাব ভাগ করেছে, কংগ্রেস বাংলায় নেতৃবৃন্দের সঙ্গে প্রতারণা করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অসহযোগিতা করেছে, রবীন্দ্রনাথের সম্পর্কে বিভ্রান্তিমূলক প্রচার চালিয়েছে, সুভাষ বোসকে দল থেকে তাড়িয়েছে, এবং সর্বোপরি যে বাংলায় উপহার দিয়েছে কংগ্রেস, সেটা হচ্ছে দেশভাগকে মেনে নিয়ে। তো সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন, তাহলে আজকে এই যে বলছেন জলবন্টন চুক্তি, ওই ফারাক্কা ব্রিজ থাকতো না। যদি শিবেন্দু শেখর রায় সেদিন মালদার সমস্ত জমিদারদের ঐক্যবদ্ধ না করে শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে নিয়ে না আসতেন, তাহলে আজকে ওই ফারাক্কা ব্রিজ, ওই মুর্শিদাবাদ মালদা আজকে থাকতো না বাংলার মধ্যে। সুতরাং এটা আমাদের তৈরি করা ভূমি, এটা আমরা তৈরি করেছি, সেটার সঙ্গে আমাদের সৌজন্য অসৌজন্যের কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনার দলেরই এমএলএ এমপি তারা ভিন্ন সুরে কথা বলছেন। কোথাও কোনো ভিন্ন সুর নেই। আমি যেটা বলছি এটাই পার্টির অবস্থান। এর বাইরে যদি কেউ কিছু বলে থাকে সেটা বিচ্যুতি। কিন্তু বিষ্ণুপ্রসাদ শর্মা আজকে বেরিয়ে বলেছেন যে এটা বিজেপির দ্বৈত ডাবল স্ট্যান্ডার্ডের কথা বলেছেন। আমি এটা জানি না, হয়তো ভেতরে গরম ছিল, বাইরের পরিবেশ ভালো ছিল, ওখানে চলে গেছে। অনন্ত মহারাজ আজকে আবার সংসদে দাঁড়িয়ে গ্রেটার কুচবিহার বা আলাদা রাজ্যের দাবি করেছেন। তিনি বলেছেন যে মালদাহের কিছুটা অংশ থেকে শুরু করে বাকিটা পুরোটাই কুচবিহার আলাদা রাজ্য, এবং এটা নিয়ে অনেকদিন আগে থেকেই সমস্ত কাগজপত্র রেডি আছে। অখণ্ড পশ্চিমবঙ্গ মালদার এদিক থেকে, বাকিটা কুচবিহার আলাদা। উনি ওনার কথা বলেছেন, আমি আমার পার্টির অবস্থান বলবো। কিন্তু উনি তো আপনার দলেরই সাংসদ। হ্যাঁ, ঘটনাচক্রে উনি আমারই দলের সাংসদ, উনি আমার সহকর্মী, একই হাউসের দুজনে মেম্বার। উনি বলেছেন, ওনার ভালো লেগেছে, উনি বলেছেন। এ নিয়ে যা বলবার কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী বলবেন, আমার কিছু বলার নেই। আমাদের অবস্থান স্পষ্ট, আমরা কোনো খণ্ড বিখণ্ডে বিশ্বাস করি না। পশ্চিমবঙ্গ যে অবস্থায় ছিল, যে অবস্থায় আছে, সেই অবস্থাতেই থাকবে। দাদা, এবার একটু বিধানসভার কথা। অখিল গিরি তিনি কুমন্তব্য করেছিলেন, তাকে ইস্তফা দিতে বলা হয়েছে, কিন্তু তিনি ক্ষমা চাইবেন না, পরিষ্কার জানিয়ে দিলেন। হ্যাঁ, অখিল গিরির বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিল, দল তার সম্পর্কে কি মতামত রাখলো, সেটা তো বড় কথা নয়।
সরকারি আধিকারিককে তার কাজে বাধা দিলে এবং তাকে এভাবে আক্রমণ করলে তার বিরুদ্ধে তো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল। ব্যবস্থা নেবে তো পুলিশ। এর মধ্যে দল কোথা থেকে আসছে? তিনি ক্ষমা চাইবেন না, এ তো বলে দিলেন, তিনি জানিয়ে দিলেন তার অবস্থান। অর্থাৎ তার ঔদ্ধত্য যেখানে ছিল, তৃণমূলের অবস্থান যেখানে ছিল সেখানেই আছে। তিনি যা বলেছেন সেটা তৃণমূলের কর্মসূচি। দাদা, জ্যোতিপ্রিয় মল্লিকের আরো 5টি সংস্থার হদিশ পেল ইডি। তার সংস্থা হলো 13টি, মানে যে অবৈধ সংস্থা, এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি করা হয়েছে। কম্পিউটার থেকে মিলেছে ইএইচ গ্রুপ অফ কোম্পানির খোঁজ। ভাই, ওর বাড়িতে যদি 13টা কোম্পানির হিসাব পাওয়া যায়, তোমার বাড়িতে কি 13 রকমের তরকারি রান্না হবে? না কারোর বাড়িতে 9 রকমের তরকারি হবে? কিছুই হবে না। মানুষ দেখতে চাইছে জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ কারা, তাদের নয়, জ্যোতিপ্রিয় কার ঘনিষ্ঠ, কার অনুমোদনে, কার অনুপ্রেরণায় 12 বছর ধরে ভারতবর্ষের এই যে দুর্নীতি, এই সর্ববৃহৎ দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গের রেশন কেলেঙ্কারি। এটা 2G, কোলগেট সবাইকে পিছনে ফেলে দেবে টাকার অঙ্কে। জিএসটি নিয়ে কালকে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ রয়েছে পার্লামেন্টে। জিএসটি তোর জিএসটি মানে স্বাস্থ্য মেডিকেল বিমায় 18% জিএসটি। হ্যাঁ, তো এটা তো জিএসটি কাউন্সিলে সেটা নিয়ে কথা হবে। রাজ্যেরও একটা ভোট, কেন্দ্রেরও একটা ভোট। তো যেটা বিজেপি শাসিত রাজ্য আছে, তাদের যারা অর্থমন্ত্রী জিএসটি কাউন্সিলে থাকেন, তারা অতীতে কি অবস্থা নিয়েছিলেন? অমিত মিত্র তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেখানে। অমিত মিত্র 41টা তার সাজেশন মেনে নেওয়া হয়েছিল জিএসটি কাউন্সিলে। অমিত মিত্র তো কোনদিন ভেতরে বিক্ষোভ করেননি, কারণ তখন ওই অরুণ জেটলিকে দেখলেই ভিতরে অমিত মিত্রের ওই অবস্থা এক জায়গায় থাকতো আর বাইরে আরেক ধরনের। এটা তো একটা অবাস্তব বিষয়।